আমরা বারবার এই বিষয়টার উপরে আলোকপাত করেছি যে কিভাবে আমাদের নাগরিক সমাজ রাজনৈতিক দলের আওতায় চলে আসে, নাগরিক সত্তা কেন বিকশিত হয় না, রাজনৈতিক দলগুলোর বাইরে নাগরিকদের একটা সত্তা কেন থাকে না, সেটা নিয়ে বারবার আমরা প্রশ্ন তুলেছি। রাজনৈতিক দলগুলো হয়তো অনেকটা চাপে থাকতো, বিশেষ করে যে রাজনৈতিক দল শাসন ক্ষমতা পায়, যারা শাসক হন, তাদের নিয়ন্ত্রণ করবার জন্য একটা সচেতন নাগরিক সমাজ যদি থাকতো, তাহলে হয়তো রাজনৈতিক দলের অনেক ভুল ভ্রান্তি তারা ধরিয়ে দিতে পারত। কিন্তু মুশকিল হচ্ছে নাগরিক সমাজের একটা বড় অংশই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, তাদের আওতাভুক্ত হয়ে পড়ে, তাদের আজ্ঞাবহ হয়ে পড়ে। এটা সমস্যা। এই সমস্যার জন্যই আমাদের গণতান্ত্রিক কাঠামোটা প্রতিদিন একটু একটু করে দুর্বল হচ্ছে। এখানকার আমলারা একেবারে পক্ষপাতিত্বমূলক কাজ করে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে পুলিশ প্রশাসনের তো কথাই নেই, তারা শাসক দলের কথায় ওঠা বসা করে, শাসক দলের নেতা নেত্রীরা যা বলে সেই অনুযায়ী তারা চলেন, আর প্রশাসনের মাথায় যারা বসেছেন তারাও। উল্টো দিকে কেন্দ্রীয় শাসক দল বা নির্বাচন কমিশন, তাকেও কি খুব একটা নিরপেক্ষ বলে মনে হয়? কেন্দ্রীয় এই নির্বাচন কমিশন এখন যে ভূমিকায় এসেছে, তাকেই আমরা নিরপেক্ষ বলে মনে করি কি করে? যেভাবে এসআইআর এর নামে একটা বড় অংশের মানুষকে তারা ব্যতিব্যস্ত করলেন, যেভাবে মানুষের নাম বাদ দিলেন, তাতে তাদের কাজকর্ম নিয়েও তো প্রশ্ন উঠবে। এখন প্রশ্ন উঠছে, আমরা কোন পক্ষে দাঁড়াবো? আমরা তো এ রাজ্যের শাসক দলের যে আচরণ, তাকেও সমর্থন করতে পারছি না, আবার নির্বাচন কমিশন যেটা করছে সেটাকেও সমর্থন করতে পারছি না। আমরা তো বারবার বলছি গলদ আছে, আমলাদের কাজের মধ্যে গলদ আছে। এই গলদ দূর হবে কি করে? আমরা কিভাবে এটাকে দূর করতে পারি? কিন্তু কিভাবে দূর করতে পারি এই প্রশ্নটার উত্তর নেই, কারণ নাগরিক সমাজ একত্রিত নয়। নাগরিক সমাজ কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলছে, নাগরিক সমাজকে গ্রাস করে ফেলেছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে শাসক দল। অন্যদিকে অন্যদিকে আমরা যদি দেখি যে কোথায় গেলে সুরাহা হবে, সেটার কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। ফলে আমরা সাধারণ মানুষেরা একেবারে বাইরে থেকে যাচ্ছি, যেটা হওয়া উচিত ছিল তার বাইরে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এবং আমলাদের মধ্যে যে বোঝাপড়া হচ্ছে, তারা যেভাবে শাসন পরিচালনা করছেন, তাতে নাগরিকদের স্বার্থের কোনো বিষয় নেই, তারা নাগরিকদের স্বার্থের বিষয়টা দেখছেনই না। ঠিক এখানেই আমরা প্রশ্নটা তুলতে চাইবো যে নাগরিক স্বার্থ তাহলে দেখবে কে, কারা, কিভাবে নাগরিকরা সুরাহা পেতে পারেন? আসুন বিষয়টার উপর আলোচনা করার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং আমার সঙ্গে রয়েছেন মেজবাহার শেখ। মিস্টার শেখের কাছে প্রথমে আসবো। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনিও দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, সেই সূত্রে যে আমরা যে একটা সমস্যার মধ্যে পড়েছি, সাধারণ নাগরিক, সেই সাধারণ নাগরিককে সুরাহা দেবে কে? আপনি যে প্রশ্নগুলো তুলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনার এই চ্যানেল থেকে খুব সমসাময়িক সময়ে আপনি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এটা জনমানসে উপস্থিত হওয়ার, জনমানসের সামনে এটা উপস্থাপিত হওয়া দরকার। আমি এখানে আজকে এই আলোচনা সভায় মিরাতুন্দি আছেন, তিনি এই ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ এবং খুব স্পষ্টবাদী মানুষ, যাকে খুব সাদামাটা কথায় বলতে হয় যে যাকে কেউ নিজের মতো করে ধরে, কোনো পলিটিক্যাল পার্টি নিজের মতো করে ধরে রাখতে পারে না, পারিনি আর কি। ফলে তার বক্তব্যগুলো হবে অত্যন্ত নিরপেক্ষ বক্তব্য, সেটা হয়তো সাধারণ মানুষ শুনলে তাদের উপকারে লাগবে। সুতরাং তার কথাটাই বেশি গুরুত্ব পাবে আজকের এই আলোচনা থেকে আর কি। আমি একটু পারিবারিক কারণে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, সেই জন্য আমি আপনি যে উত্তরটা খুঁজতে চাইলেন যে এই যে সাধারণ মানুষ কোথায় যাবে, সরকারি বিভিন্ন স্তরে যে কর্মী আছেন, আধিকারিক আছেন, তারা যদি নিরপেক্ষ না থাকে তাহলে সাধারণ মানুষ কার কাছে আশ্রয় পাবে? আপনি শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন
সেটা হচ্ছে যে সচেতন নাগরিক সমাজ গণতন্ত্রকে মজবুত করে। 80 বছরের একটি স্বাধীন দেশ, এই দেশটার বয়স 80 বছর। যদি দেশকে একটা জীবন্ত প্রাণী ধরি, তাহলে ধরে নিতে পারা যেতে পারে যে এটা হয় বিছানায় শয্যাশায়ী, আর নয়তো মরে গেছে আর কি। যদি আমি এইভাবে দেখি, 80 বছরের একটি স্বাধীন দেশকে, স্বাধীনতা প্রাপ্ত একটি দেশের বয়স 80 বছর যদি হয়, এটাকে যদি জীবন্ত কোনো একটা প্রাণী হিসেবে ধরি, তাহলে এর ভেতরটাকে যদি বিশ্লেষণ করা হয়, অঙ্গ প্রত্যঙ্গ মানে গণতন্ত্র, বিচার ব্যবস্থা, এই যে এগুলো আছে, অর্গানগুলো আছে, এগুলো যদি ঠিক ভাবে কাজ না করতে পারে, নাগরিককে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করতে না পারে, সমস্ত নাগরিককে যদি শিক্ষার ন্যূনতম মান অর্জন করিয়ে না দিতে পারে, ন্যূনতম মজুরি উপার্জনের পথ দেখাতে না পারে, তাহলে কিসের স্বাধীনতা? তাহলে ব্রিটিশকে তাড়িয়ে লাভটা কি হয়েছে? ফলে সেই দিক থেকে বলবো যে এই যে আপনি প্রশ্ন তুলেছেন, সচেতন নাগরিক সমাজ গণতন্ত্র মজবুত করে, বা সচেতন নাগরিকই একমাত্র পথ বার করে নিতে পারে। এই মূল্যবান বক্তব্যটা থেকে এটা বলা যায় যে রাষ্ট্র ব্যবস্থা এই নাগরিকের সচেতনতা সৃষ্টির জায়গাটায় হাত দেয়নি। বেশ, আমি মিলাতুন্দির কাছে আসি। মিলাতুন্দি, উনি যেটা বললেন সত্যি তো, যে নাগরিক সচেতন যদি না হয়, একটা কথা খুব তাৎপর্যপূর্ণ কথা বললেন মেজবা হোসেন, যে আসলে আমাদের এই ব্যবস্থাপনা চায় না যে একটা সচেতন নাগরিক তৈরি হোক। আমাদের ব্যবস্থাপনার যে অংশগুলো, আমি যদি মিডিয়া বা গণমাধ্যমকে বলি, সেই গণমাধ্যম প্রতিদিন মানুষের চেতনাকে কি বলবো, এক ধরনের অবরুদ্ধ করে রাখবার প্রয়াস করছে, যাতে চেতনাটা তীক্ষ্ণ না হয়। প্রত্যেক দিন এই ঠুনকো সস্তা, মানে এখনো পর্যন্ত গণমাধ্যম থেকে কেউ রাজনৈতিক দলগুলোর কাছে এই প্রশ্নটা নিয়ে যেতে পারলো না যে আপনারা তো বলেছিলেন যে একজন বৈধ ভোটারকে বাদ দিয়েও নির্বাচন করা যাবে না, অথচ প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করলেন, তারা প্রার্থী ঘোষণা করে দিলেন। একজনও কোনো সাংবাদিকদের এই প্রশ্নটা করতে শুনলাম না। আজকেও শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। হ্যাঁ, আপনি বলবেন কিছু? আপনি চলে, হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা কথা বলছি যেটা আমি অ্যাড করতে চাইছি আপনার বক্তব্যের মাঝে, মনে এলো বলে আর কি, যাতে মিরাতুন্দিও এটা খুব ভালো করে আরো ব্যাখ্যা করতে পারবেন। আমি একজন লোকের কথা শুনছিলাম, সাধারণ মানুষ, তিনি বলছে কালী পুজোর সময় ছাগলের দাম বেড়ে যায়, পাঁঠা ছাগলের দাম বেড়ে যায়, ঈদুজ্জোহার সময় গরুর দাম বেড়ে যায়, কারণ বিশেষ ধর্মাচরণের জন্য এই পশু বলির ব্যবস্থাটা আছে বলে এগুলোর দাম বেড়ে যায়। ভোটের সময় মানুষের দাম বাড়ে না, 500 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, গণতন্ত্র বিক্রি হয়। তুলনা করছেন তিনি। তাহলে নাগরিকের চেতনা, একটা পশুর দাম কোন একটা বিশেষ সময়ে বৃদ্ধি পায়, আর নির্বাচনের সময় একটি গণতান্ত্রিক দেশে একটি নাগরিকের ভোট বিক্রি হয় 250 টাকায়, 150 টাকায়। গণতন্ত্র দেশ এগুবে, দেশ এগুবে। এই মানুষ তৈরি করেছে ভারতবর্ষ, এবং এইখানেই রাজনৈতিক নেতারা হাত দিতে ভয় খায় যে মানুষকে জ্ঞান দিও না, চেতনা দিও না, ওকে নির্বোধ করে রাখো, পরের মুখাপেক্ষী করে রাখো, আমার পায়ের কাছে এসে দাঁড়াবে, আমি ওকে কিছু দেবো, তাহলে ও আমার প্রতি আনুগত্য থাকবে। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই, আমাদের ক্ষেত্রেও তাই। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি। একজন আমলার কথা, আমি নাম করছি না, তাকে তার মন্ত্রী বলেছিলেন এটা আপনি এই ফাইলটা ইনিশিয়েট করুন। তিনি মুখের সামনে বলেছিলেন স্যার এটা করা যাবে না, কারণ এটা ফিনান্সিয়াল নর্মসের বাইরে। তখন বলেছিলেন আমি বলছি এটা করে দিন। সেই আমলা বলেছিলেন তাহলে আপনি ফাইলটা নোট দিন আমাকে, যেটা করতে হবে, দ্যাট উইল বি রেকর্ড যে আপনি এটা করতে বলেছিলেন, এবং যদি সেটা অর্থনৈতিক নীতির পরিপন্থী হয় তাহলে দ্য রেসপন্সিবিলিটি উইল গো টু ইউ, আপনার কাছে যাবে, আমার কাছে নয়। পরের 1 সপ্তাহের মধ্যে সেই আমলাকে চলে যেতে হয়েছিল পশ্চিমবাংলা থেকে। এইটা হচ্ছে মেরুদণ্ড, এইটা হচ্ছে হিম্মত। আমি এখানে শেষ করছি। একদম মিরাতুন্দি, গোটা চিত্রটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, মানে নেতাদের আওতা থেকে আমরা বেরোবো কি করে? মিজবাহার শেখ মহাশয় যেভাবে বিশ্লেষণ করলেন আমাদের দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, রাজনীতি, আমলাদের অবস্থান ইত্যাদি সবকিছু নিয়ে, সংবিধান মানা না মানা, অনেক অনেক
প্রায় সবটুকুই উনি আলোচনা করেছেন যে এই বৃত্তের মধ্যে যতটা করা যায়। তারপরেও আমার যে কটা কথা মনে হচ্ছে, তুমি যে প্রশ্ন তুলেছো সেই প্রশ্নের ক্ষেত্রে মেজবাহার শেখ মহাশয় বারবার বলছিলেন যে 80 বছর বয়সী স্বাধীন দেশ আমাদের। এখনো 80 বছর হয়নি, প্রায় 80 কিন্তু বছর। যার পাশাপাশি যে হতে চলেছে, যে পাশাপাশি যে সত্যটা আরো কঠোর এবং নিষ্ঠুর, সেটা হলো 80 বছর বয়সী যদি আমি ধরে নিই, তাহলে 80 বছর বয়সী এই স্বাধীন দেশে এখনো 80% মানুষ খেতে পায় না, এবং উনি খেতে পায় না, শিক্ষা পায় না, তালিকা ব্যাপক। বিস্তারিত ভাবে বলার অপেক্ষা রাখে না। সকলে জানেন কত যে নেই 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 তাদের জীবনে। আর একটা কথা উনি বলেছেন, আমি এই করছি না, আমি ওর সঙ্গে করছি না যে উনি যা বলেছেন সেটা ঠিক বলেননি, তা নয়। ওনার চিন্তাগুলো আমাদেরকে আরো বেশি উস্কিয়ে দিয়েছে চিন্তা ভাবনাগুলোকে আরো বিস্তারিত করতে। যেমন উনি বললেন যে মাথাটা যদি, মাছের উদাহরণ ইত্যাদি দিয়ে, মাথাটা যদি কাজ না করে তাহলে বড় মুশকিল। খুব সত্য কথা। কিন্তু দেহেরও ভূমিকা কিছুমাত্র কম গুরুত্বপূর্ণ নয়, কারণ দেহ যদি অচল হয়ে যায়, মাথাও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে যে সচেতন নাগরিকের কথা তুমি আমাকে প্রশ্ন করলে, যে নাগরিকরা সচেতন না হলে এই ধরনের যেগুলো মেজবাহ শেখ মহাশয় ব্যাখ্যা করলেন, এগুলো তো ঘটতেই থাকবে। এইখানে একটা গোলমাল আছে। সচেতন নাগরিক ওই মাথাবিহীন দেহওয়ালা এরকম নয়। দেহ আর মাথা দুটোরই সমন্বয়মূলক ভূমিকা রয়েছে। দেহ সচল থাকলে মাথা সচল, মাথা দেহেরই একটা অঙ্গ। তার ক্রিয়ার সঙ্গে, দেহের ক্রিয়ার সঙ্গে মাথার ক্রিয়ার একটা পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, কিন্তু দুটোই অপরিহার্য অঙ্গ একটা মানুষের জন্য। দেহ বাদ গেলে মাথা কাজ করতে পারে না, মাথা বাদ গেলে দেহ কাজ করতে পারে না। বাদ মানে আমি আক্ষরিক অর্থে বাদ বলছি না। দেহ নিষ্ক্রিয় হলে মাথাও অচল হয়, নিষ্ক্রিয় হয়, আর মাথা নিষ্ক্রিয় হলে দেহটাও বুদ্ধি করে, হিসেব করে, পরিস্থিতি অনুযায়ী দেহেরও ভূমিকা থাকে, যথেষ্ট ভূমিকা থাকে। মাথা কাজ করলেও তখন তার সেই কাজ করা মাথাটাকে সমস্যার সমাধানের ক্ষেত্রে খুব প্রয়োগ করা যায় না। আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম, অত্যন্ত উঁচু মানের ব্যক্তিত্ব আমাদের দেশে। দেহটা তার পার্কিনসন অসুখে পুরো শয্যাশায়ী হয়ে গিয়েছিল, কিন্তু মাথাটা একদম পরিষ্কার ছিল, কাজ করত। সুতরাং সেই প্রসঙ্গ যদি আমরা তুলি, অনেক মানুষেরই আছে মাথাটা ঠিক কাজ করে, দেহ একদম নিষ্ক্রিয় হয়ে গেছে, সেটা যদি আমরা তুলি তাহলে আমার কথাকে অনেকেই বলবেন যে ঠিকঠাক কথা বলছেন না, মাথার এনারও বোধহয় মাথাটাই গেছে। তা নয়, কিন্তু এটা ঠিক যে সেই ক্ষেত্রে দৈহিকভাবে সচল মানুষদের সহায়তা তাদের লাগে। ফলে তার নিজের দেহ যখন অচল হচ্ছে, অন্য দৈহিকভাবে সচল মানুষ তাকে সহায়তা না দিলে তার মাথার যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটাকে ধরা যাবে না। আমি আবু সঈদ আইয়ুবের কথা বলছি। সম্পূর্ণভাবে দেহটা তার অচল হয়ে গিয়েছিল, কিন্তু মস্তিষ্কের যে সক্রিয়তা তার ছিল, সেটাকে ধরেছিলেন তার সহধর্মিণী, তার থেকে অর্ধেক কম বয়সী। তিনি কিন্তু তার সেই চিন্তা শক্তির যে প্রকাশগুলো বিভিন্ন বইতে আমরা পাচ্ছি, সেটা সম্ভব হতো না। তিনি অকালে প্রয়াত হতেন এবং তার কাছ থেকে তিনি সেটি নিয়ে নিতে পেরেছিলেন, নিজে সচল থেকে এবং অন্যদেরকে দৈহিকভাবে সচল যারা, তাদেরকে প্রয়োগ করে, নিয়োগ করে। তো ফলে দেহ আর মাথার মধ্যে যে সহযোগিতার সম্পর্ক, সেটা অনস্বীকার্য। তো আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না। ফলে আমাদের যে মানুষরা, যে নাগরিকদের কথা আমরা বলছি, তাদের সচেতনতার কথা তুমি বলছো, আমার সেক্ষেত্রে খুব কষ্ট লাগে। সচেতন হবে কেমন করে একজন মানুষ? তারা কিন্তু আজকের এই সময়ে একটা সারসত্য বুঝে গেছে, হয় এই দলের কাঁধে হাত রাখতে হবে, অথবা ওই দলের কাঁধে হাত রাখতে হবে।